বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলুন তো। মারে এই কামরুল আমার মেয়েকে মেরে ফেলেছে। আপনি এতটা শিওর কি করে যে কামরুল আপনার মেয়েকে মেরে ফেলেছে? ম্যাডাম, আমি পাশের রুমেই ছিলাম, ওরা ওদের রুমে ছিল। না না, এটা আমি কি দেখছি? না না, এটা আমি মেনে নিতে পারবো না। কি বলো, কি হয়েছে তোমার? এমন করছো কেন? এই কোনো কথা বলবি না, চল আমার সাথে। কি করছো তুমি আমার সাথে? হাত ছাড়ো, আমি কোথায় যাব? বাবা, আপু। এই তুই যদি কাউকে ডাকিস না একদম এখানে মেরে ফেলবো। কেন মারবে? আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। এই হাতটা সারা জীবন ধরে থাকতে চাই। তোর এই আশা কোনো দিনও পূরণ হবে না। ব্যথা লাগছে, ছাড়ো। বাবা, আপু। চুপ, একটাও কথা বলবি না। তোর বাবা আমার সাথে বেইমানি করেছে। আজকে তোর সাথে না, তোর বড় বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সবাই মিলে আমার সাথে বেইমানি করেছিস, তোকে আমি শেষ করে ফেলবো। ঘুমিয়ে নে। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে আমি দৌড়ে এগিয়ে গেলাম, গিয়ে দেখি ওদের দরজা বন্ধ। আমি আমি অনেক চেষ্টা করেছি, আমি বাঁচাতে পারিনি। আজকে যদি আমার জুলি বেঁচে থাকতো তাহলে ও সব ঠিকই বলে দিতে ম্যাডাম। চাচা, এই ছেলেটি কে? এনার পরিচয় কি? স্যার, ওর নাম আলামিন, পাশের গ্রামেই বাড়ি। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আর আমার বাড়িতে সবসময় আসা যাওয়া করতো। ভালো সম্পর্কটা কি শুধু আপনার সাথে নাকি আপনার মেয়ের সাথেও ছিল? না না স্যার, এসব কি বলছেন? আমার মেয়ের সাথে না, আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক স্যার। মিস মিথিলা, ওনার বায়োডাটা কালেক্ট করুন। শিওর স্যার। এই আপনি বাইরে আসুন। আচ্ছা মিস্টার কামরুল, বলুন খুনটা কেন করেছেন? স্যার আমি খুনটা করিনি স্যার, আমি নির্দোষ স্যার। স্যার তারা আমাকে মিথ্যা খুনের অপবাদ দিয়ে ফাঁসাচ্ছে স্যার। স্যার আমাকে ছেড়ে দিন। থানায় গেলে সব সত্যটা বেরিয়ে আসবে। অফিসার, ওনাকে থানা নেওয়ার ব্যবস্থা করুন। আলিমুল্লার বাড়িতে তার মেয়ের লাশ রয়েছে, সেটা নেওয়ার ব্যবস্থা করুন। স্যার স্যার আমি খুন করিনি স্যার। সব অপরাধী একই কথা বলে, যা বলার আদালতে কি বলবেন? জি, কাকে চাই? স্যার, ওই যে মার্ডার হয়েছে জুলি, আমি তার বাবা। স্যার, ওর হত্যার বিচার কবে হবে আমি শুধু এইটুকু জানতে চাই। আপনি প্লিজ বসুন। স্যার, আমার মেয়েটার কি দোষ ছিল? ওরা কেন মারলো ওকে? আমাকে একটু বলেন স্যার। দেখুন, আমরা তদন্ত করছি, এখন সব কিছু বলা যাবে না। কেন বলা যাবে না স্যার? আমি একজন বাবা, আমার তো জানার অধিকার আছে। দেখুন, আইন সবার জন্য সমান। তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো তথ্য ফ্ল্যাশ করতে পারবো না। আপনি একটু অপেক্ষা করুন। 3 দিন ধরে সবাই শুধু একই কথা বলছে। হাসপাতালে গেলে বলছে ওয়েট করুন, থানায় গেলে বলছে ওয়েট করুন, আপনাদের ডিবি অফিসে এসেছি আপনারাও বলছেন ওয়েট করুন। স্যার, আমি শুধু জানতে চাই আমার মেয়েটা মৃত্যুর আগ মুহূর্তে কোনো কষ্ট পেয়েছিল কিনা। দেখুন, আমি এতটুকু বলতে পারি, আপনার মেয়ে সাহসী ছিল, সে শেষ পর্যন্ত লড়াই করেছে। দেখুন, আপনি কান্না করবেন না, আপনি আমাদের উপর পূর্ণ ভরসা রাখুন। আমরা যেভাবেই হোক অপরাধীকে খুঁজে বের করব। ঠিক আছে স্যার। দীপ্ত সাহেব, খুনের 3 মাস হয়ে গেল, এখনো আসামি কোনো স্বীকারোক্তি দিল না। ওদিকে আলিমুল্লাহ এসে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করছে। উনি আসামির ফাঁসি চাই, কিন্তু সঠিক তথ্য প্রমাণ ছাড়া একজন নির্দোষ মানুষকে কিভাবে ফাঁসির দড়িতে ঝোলাবো? স্যার, আমি গত 3 মাস ধরে একটা রাতও ঘুমাইনি, নির্ঘুম কাটিয়েছি। শুধুমাত্র এই খুনের সাথে কে বা কারা জড়িত সেটা জানার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি। স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি ঠিকই বের করে ফেলবো যে এর পিছনে কার হাত রয়েছে। হ্যাঁ, তাই করুন। তবে আসামিকে কেন এখানে আনা হয়েছে? স্যার, এই কামরুলকে আমি ইন্টারোগেশন রুমে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু খুনের দায় সে স্বীকারই করছে না। আমার কেন জানি মনে হচ্ছে এর পিছনে অন্য কেউ লুকানো রয়েছে।
তাছাড়া স্যার আমি ওকে আদালতের অনুমতি সাপেক্ষে এখানে নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করার জন্য। আপনার এমনটা মনে হওয়ার কারণ কি? কামরুল কি আপনাকে কিছু বলেছে? স্যার বিষয়টা এমন না, তার এক্সপ্রেশন দেখে যেটা মনে হচ্ছে এর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এই ঘটনার পিছনে বড় কোনো কন্ডিশন কাজ করছে। আমরা যদি গুরুত্ব সহকারে খতিয়ে দেখি ব্যাপারটা, তাহলে হয়তো এর শেষ পর্যন্ত যেতে পারবো। একটু গুরুত্ব মানে ফুল ফোকাস দিন। আচ্ছা কামরুল, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেটা কি তুমি জানো? স্যার আমি কাউকে দেখিনি, তবে খুনের সাথে আমি জড়িত না স্যার। দীপ্ত, আপনি এই কেসের সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করুন। জি স্যার। আপনি যান, আমি একটু কামরুলের সঙ্গে কথা বলবো। স্যার মিথিলা, দেখেছেন মানুষের জীবনটা কত বিচিত্র। কেমন? অনেক ভালোবেসে বিয়ে করেছিল সংসার করবে বলে, কিন্তু বিয়ের রাতে স্ত্রী মারা গেল। কি অদ্ভুত, তাই না? দেখুন, মানুষের জীবনটা ক্ষণস্থায়ী। জুলির মৃত্যুটা হয়তো এভাবেই হওয়ার ছিল, তাই হয়েছে। এখানে কারোর হাত নেই। এভাবে হওয়ার কথা ছিল মানেটা ঠিক বুঝলাম না। বুঝলেন না, তাই তো? তকদির, ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুই উপরওয়ালা আগে থেকেই ঠিক করে রাখেন। তাই বলে তো কোনো নিরীহ মানুষকে শাস্তি দেওয়া যায় না। কে বললো আপনাকে নিরীহ মানুষকে শাস্তি দিতে? ওই যে আপনি বললেন ভাগ্যে থাকলে হয়। কামরুল যদি খুনের সাথে জড়িত থাকে তাহলে সে অবশ্যই শাস্তি পাবে। আপনি খুব বুদ্ধিমতী। আপনিও কম না। আচ্ছা চলুন, তো দুইটা লোককে দেখা যাচ্ছে, একটু জিজ্ঞাসাবাদ করি। চলুন। জি। ভাই, আপনাদের বাড়ি কি এখানে? হ্যাঁ এখানে। কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা গত 3 মাস আগে ওই যে আলী মোল্লার মেয়ে খুন হয়েছে না, এই ব্যাপারে কি আপনারা কিছু জানেন? হ্যাঁ শুনেছি খুন হয়েছে, এর বেশি কিছু জানি না। কিন্তু আপনারা কারা আর আপনারা এসব বিষয়ে কেন জিজ্ঞাসা করছেন? আমরা আপনাদের মেহমান বলতে পারেন। আমরা এই এলাকাতে বেড়াতে এসেছি, নতুন মানুষ। ওই মানুষের কাছে শুনলাম, তাই আপনাদের কাছে একটু জিজ্ঞেস করলাম। ভাই এসব শুনে আপনাদের কোনো লাভ নেই, কারণ এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। এই চুপ কর। রহস্য লুকিয়ে আছে? এই কি রহস্য লুকিয়ে আছে? তুই কি সিআইডি লোক? ভাই আপনারা এখান থেকে যান, ওর মাথায় একটু সমস্যা আছে। ভাই প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, সে হয়তো বুঝতে ভুল করেছে, তাই বলে আপনি তাকে মারবেন এটা ঠিক হয়নি। ভাইজান আমরা গরিব মানুষ, কোন কথা কোন দিকে যাবে তারপরে আমরা বিপদে পড়বো। তার থেকে চুপ থাকাই ভালো, কারণ বুবার কোনো শত্রু নেই। তোমাদের কথার মধ্যে রহস্য লুকিয়ে আছে। তোমাদের বাড়ি কি আলী মোল্লার বাড়ির আশেপাশে? হ্যাঁ পাশাপাশি। ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নাই। তোমরা তোমাদের কাজ করো। এই চলো। এই জুলিকে কারা খুন করেছে তুই কি তাদেরকে চিনিস? হ্যাঁ চিনি। চিনিস মানে? এই বুঝেছি, তো জেলের ভাত খাওয়ার শখ হয়েছে। আচ্ছা আমরা গরিব মানুষ, আমরা কোনো ঝামেলায় পড়তে যাবো বলতো? এই তুমি যে বিষয়টা গোপন রেখেছো তার জন্য কি কোনো টাকা পেয়েছো? না, তবে যারা জুলিকে খুন করেছে আজই তাদের কাছে যাব। শর্ত মোতাবেক টাকা না পেলে সব কিছু পুলিশের কাছে ফাঁস করে দিব। টাকা আর পেয়েছো? আমি কিছু বললে আমাকে পাগল বলো, বোকা বলো, কিন্তু আমি যেটা বলি ওটাই ঠিক। আরে তাহলে সত্য কথা বলে কি নিজের জীবন দিব নাকি? তাও ঠিক। চুপ কর, নে জাল তোর। স্যার, স্যার আমার মেয়ের বিচার কি করলেন স্যার? শান্ত হন, আগে বসুন। বলুন স্যার, আমার মেয়ের বিচার কি করলেন? দেখুন, আপনার মেয়ে জুলি হত্যার তদন্ত এখনো চলছে। আর কত তদন্ত করবেন? আমার মেয়ের লাশটাকে মিথ্যা ছিল। কামরুলকে তো সেই ঘটনাস্থল থেকেই ধরেছেন, তাহলে বলুন এখনো সে কেন বেঁচে আছে? দেখুন, আইন প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। আইন মানুষের মুখের কথাই বিশ্বাসী না। আমি কোনো আইন বুঝি না। দেখুন আমি একজন বাবা, আমার চোখের সামনে আমার মেয়ে মারা গেছে, আমি শুধু এর বিচার চাই। দেখুন দয়া করে চিৎকার করবেন না, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আইন নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া সন্দেহের উপর কাউকে শাস্তি দিতে পারে না। সন্দেহ? স্যার কামরুল নিজেই তো আমার মেয়ের লাশ ঘর থেকে টেনে বের করেছে, আর আপনারা গিয়ে তো সেই লাশ উঠানেই পেয়েছেন। তারপরেও আবার কিসের তদন্ত লাগবে বলুন তো? জনাব আলী মোল্লা, ঘটনাটা আপনার কাছে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাও সহজ না। স্যার বিশ্বাস করুন, রাতে আমি ঘুমাতেও পারি না। আমার মেয়ের চেহারাটা আমার চোখের সামনে ভাসে। আমি ওর বাবা হয়ে কিছুই করতে পারলাম না। এখন যদি খুনির বিচার না হয় তাহলে আমি মানুষকে কি জবাব দেব স্যার? আইন মানুষের কথায় না, সত্যের উপরে চলে। আপনি আমাদের উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। সত্য তো আপনাদের চোখের সামনে, নাকি টাকার কাছে সত্যটা হারিয়ে গেছে? প্লিজ আইনকে সম্মান করতে শিখুন। নেক্সট টাইম এ ধরনের কথা আর কখনোই বলবেন না। তাহলে বলুন আমার মেয়ের কেন বিচার হচ্ছে না?
3 মাস ধরে শুধু তদন্তের উপর তদন্ত চলেই যাচ্ছে। আচ্ছা, আমার মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে অথবা আপনার বোন হতো, তাহলে কি আপনি এত বিলম্ব করতেন? জনাব আলী মোল্লা, একজন নির্দোষ মানুষের শাস্তি হয়ে গেলে সেই অন্যায়ের দায় আইনের ঘাড়ে এসে পড়ে। তাই আমরা নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন ওই খুনি কামরুল নির্দোষ? আমরা এখনো সেটা বলছি না, তবে সামান্য কিছু বিষয় আমাদেরকে সন্দেহের ভিতর ফেলছে। আমাদের সিআইডি টিম সঠিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি খুব দ্রুতই আমরা আসামিকে ধরতে পারবো। কি সন্দেহ? কি বলতে চান আপনারা? স্যার, নদীর পাশে কিছু তথ্য পেয়েছি, মনে হচ্ছে কেসটা নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। কি বলতে চান? তাহলে কি আমার মেয়ের খুনি অন্য কেউ নাকি? এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে খুব দ্রুতই সত্যটা সামনে চলে আসবে। স্যার, আমি শুধু আমার মেয়ের হত্যার বিচার চাই। বিচার অবশ্যই হবে, তবে সত্যের বিচার হবে, মিথ্যার না। এই কেসটা এতটা সহজ না, বেশ জটিল, একটু কেয়ারফুলি থাকতে হবে। আমার টাকা দেন। কিসের টাকা? টাকা না দিলে কিন্তু আমি সবকিছু বলে দেবো। কাকে কি বলবে? আমি কি করেছি? হ্যাঁ, আচ্ছা মিথিলা, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? খবরদার ওসমান, ভদ্রভাবে কথা বলুন। হ্যাঁ, একটা আওয়াজ তো আসছে, মনে হয় পারিবারিক গ্যাঞ্জাম। এটা পারিবারিক গ্যাঞ্জাম না, চলুন তো। আস্তে কথা বল, এটা কি তোর পাওনা টাকা? হ্যাঁ, এটা আমার পাওনা টাকা, কারণ আপনি টাকাটা দিতে চেয়েছিলেন। না দিলে কি করবি? সবকিছু বলে দিব। কাকে বলবি? তোর বাবাকে? শুনুন, বাবাকে নিয়ে কথা বলবেন না। আপনার কারণে একটা নিরীহ লোক ফাঁসির দড়িতে ঝুলতে চলেছে। গতকালকের ওই জেলে ছেলেটা না? হ্যাঁ, পাশের জন তো আলিমোল্লার আত্মীয়। শিওর? হ্যাঁ, এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না, চলুন কাছে গিয়ে দেখি ওরা কি বলতে চাচ্ছে। চলুন। ভাই, এখানে কি হচ্ছে? এই, এখানে কি হচ্ছে তোকে বলতে হবে কেন? তোরা কারা? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, এলাকায় ঘুরতে এসেছি। এই, তোরা তোদের কাজে যা, আমার কাজে বাধা দিস না। শোন ওসমান, এই কথা যদি কেউ জানে না, তোকে আমি জানে মেরে ফেলবো। আর ভাই, আপনি সব কি বলছেন? এই, তুই বুঝে কি করবি? বল কি করবি? ওই ভাই আপনার কাছে কিসের টাকা পাবে? খুনের টাকা। আমি খুন করেছি, ও দেখে ফেলেছিল। ওর মুখ আটকানোর জন্য আমি টাকা দিতে চেয়েছিলাম, বুঝতে পেরেছিস? কি বলছেন? আপনি মানুষ খুন করেন? হ্যাঁ, খুন করি। আমি মানুষ খুন করি। আমার কাজে যে বাধা দেয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। বেশি কথা বলে তোকে খুন করবো। আপনার তো অনেক সাহস। তাহলে মেয়েটাকে কেন খুন করলেন? ছেলেটাকেও তো মারতে পারতেন। ছেলেটাকে কেন খুন করবো? ও খুব ভালো মানুষ। মেয়েটাকে আমি ভালোবাসতাম, ও আমার ভালোবাসা রাজি হয়নি, তাই ওকে খুন করে ফেলেছি। জুলি মেয়েটা অনেক ভালো ছিল, তাই না? না, ও মোটেও ভালো মেয়ে ছিল না। ও একাধিক ছেলেদের সাথে সম্পর্ক করতো, আমার লক্ষ লক্ষ টাকা খেয়েছে। এজন্য তোকে আমি মেরে ফেলেছি। কি হয়েছে? আমাকে কেন এখানে ডাকা হয়েছে? জনাব আলী মোল্লা, আপনার মেয়ের খুনের রহস্য আমরা বের করেছি। আলহামদুলিল্লাহ। তাহলে কি কামরুলের ফাঁসি হবে? না, কামরুল নির্দোষ। কি বলছেন? তাহলে আমার মেয়েকে কে খুন করেছে? সে আপনার সামনেই বসে আছে। আলামিন, তুই? স্যার, আমি সব সত্য বলবো। জুলিকে খুন করার পর ওই আলামিন আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে চেয়েছিল। না না, এসব মিথ্যা। আলামিন এ ধরনের ছেলেই না। আচ্ছা, তাহলে একটা কথা বলুন তো, যে রাতে খুন হয়েছিল সে রাতে আপনি কোথায় ছিলেন? আপনি সব কিছু দেখেছেন, ওই লাশটা আপনি সরাতে সাহায্য করেছেন, এমনকি সব কিছুর পিছনে আপনারই হাত ছিল। না না, আমি কিছু করিনি। মিথিলা, ফাইলটা দিন তো। এখানে পরিষ্কার লেখা আছে, জুলির মৃত্যুর পরে তার লাশটা বাইরে ফেলা হয়েছিল, আর এই লাশ বাইরে কারো একার পক্ষে ফেলা সম্ভব নয়। সব থেকে বড় কথা, শুরু থেকে আপনি কামরুলের উপর দোষটা চাপিয়ে যাচ্ছেন। এতে প্রমাণিত হয় যে দোষটা আপনার ভিতরেই লুকায়িত। আমি আমি আমার পরিবারের সম্মানের জন্য এটা করেছি। মানে? মাজুলি, জামাই বাবাজিকে নিয়ে একটু বাইরে আয় তো মা। বাবা আসছি। এই চলো, বাবা ডাকছে। এই কামরুল, আজ তোর জীবনের শেষ দিন। মেয়ে যখন বাবার ইজ্জত সম্পর্কে বুঝলোই না, তখন এটাই আমার শেষ সমাধান। শুনে রাখ কামরুল, আজকের এই ঘটনা যদি পুলিশকে বলিস না, তাহলে তোর মাকে মেরে ফেলবো। কারণ তোর মা আমার কাছে জিম্মি। ইচ্ছা করলে তোকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু না, কারণ তোকে দিয়েই গেম খেলতে হবে। না না, আমার মাকে কিছু করবেন না, আমি আপনাদের সব শর্তে রাজি আছি। চাচা, চলেন লাশটা ফেলে দিয়ে আসি। আমি গেলে একে দেখবে কে? ওকে ঘরে রেখে লক দেন। তারপর আমরা যখন আমার মেয়ের লাশ ফেলে দিতে যাচ্ছিলাম, তখন কোনো কারণে ওসমান আমাদের বাড়িতে আসে,
এবং দেখে ফেলে। তখন আলামিন ওসমানকে ধরে সব কিছু হুমকির মাধ্যমে গোপন করতে সক্ষম হয়। আপনার কথার মধ্যে এখনো রহস্য লুকিয়ে রয়েছে। সত্যি করে বলুন তো, আপনার মেয়েকে কেন মেরেছিলেন? জুলি আর কামরুলের সম্পর্ক ছিল, এটা আমি কখনোই মেনে নিতে পারিনি। আর এদিকে ছেলে হিসেবে আমি আলামিনকে পছন্দ করেছিলাম। আমার পছন্দে জুলি বিয়েতে রাজি হয়, পরে কামরুলের হাত ধরে সে পালিয়ে যায়। জুলি যদি পালিয়ে যাবে তাহলে আপনার বাড়িতে বাসা হলো কি করে? আমি বাবা হয়ে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলাম না, তাই নিজের সম্মান বাঁচানোর জন্য জুলিকে আমি ফোন করে ডেকে এনেছিলাম। মেয়ের সুখের জন্য হলেও বিষয়টা আপনি মেনে নিতে পারতেন। আচ্ছা, ওরা বাড়িতে আসার পরে আলামিনকে আপনার মেয়েকে মেরে ফেলতে বাধ্য করেছিল? না, কেন জানি আমি বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, তাই তো রাগের বসে আমি এটা করে ফেলেছি। হ্যাঁ, আমি জুলিকে ভালোবাসতাম, কিন্তু জুলি আমাকে চায়নি। জুলি কামরুলকে বিয়ে করেছিল, যার জন্য রাগের মাথায় আমি এগুলো করেছি। আচ্ছা, নিজের মেয়েকে না মেরে কামরুলকে তো আপনি মেরে ফেলতে পারতেন, তাহলে আপনি এমনটা কেন করলেন? যে মেয়ে সমাজে আমার মান সম্মান নিয়ে খেলা করেছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই তো আমি ওকে মেরে ফেলেছি। আপনি তাহলে দুজনকে মেরে ফেলতে পারতেন, তাহলে তো ঝামেলাটা আর এত দূরে গড়াতো না। ভেবেছিলাম মেয়েকে হত্যা করার পর বাবাকে কেউ সন্দেহ করবে না, আর তাছাড়াও কামরুলকে এই মামলায় ফাঁসিয়ে দেওয়া যাবে, আর এই খুনের মামলায় কামরুলের নির্ঘাত ফাঁসি হবে। কিন্তু বিষয়টা এখন অন্যদিকে ঘুরে গেছে। কামরুলকে মেরে ফেললে আমার মেয়ে নিজেই তার স্বীকারোক্তি দিয়ে দিত, আর তাছাড়া কামরুলের মাকে জিম্মি করে কামরুলকে আমরা বশীভূত করতে পেরেছিলাম। সাবাস, আপনার পরিকল্পনাটা সুন্দর, তবে ভালো কাজের জন্য নয়। নিজের সম্মান বাঁচানোর জন্য একটা নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিলেন। আমি ভুল করেছি স্যার। আপনি কোনো ভুল করেননি। আপনি যেটা করেছেন সেটা মারাত্মক অপরাধ। আপনার জন্য একজন নির্দোষ মানুষ 3 মাস জেল কেটেছে। স্যার, আমাকে মাফ করে দেন। আইন কোনো নির্দোষ মানুষকে শাস্তি দেয় না, আবার অপরাধীকেও ছাড়ে না। স্যার, তাহলে কি আমি মুক্ত? হ্যাঁ কামরুল, তুমি নির্দোষ। স্যার, আমি এই 3 মাস ধরে এই একটা কথাই আপনাদেরকে বলছিলাম, আল্লাহ আপনাদের ভালো করুক। যাও, এবার নতুন করে জীবন শুরু করো। স্যার, আমি জেলে বসে শুধু একটা কথাই ভাবতাম, যে একদিন একদিন সত্য প্রকাশ পাবে। আসলে এখন বুঝতে পেরেছি আল্লাহ নির্দোষ মানুষের পাশে থাকে। হ্যাঁ কামরুল, তবে একটা কথা সবসময় মনে রাখবেন, যাকে ভালোবাসবে তাকে সম্মান দিতে শেখো। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর কোনো পরিবার যদি সম্পর্কটা মেনে না নেয়, তখন রাগ না করে ধৈর্য ধরা উচিত, কারণ ধৈর্য সবচেয়ে বড় শক্তি। জি স্যার, আমি বুঝতে পেরেছি। আর একটা কথা, মানুষ যখন রাগের মাথায় সিদ্ধান্ত নেয়, সে তার নিজের জীবন তো নষ্ট করেই, পাশাপাশি অন্যের জীবনও নষ্ট করে ফেলে। তোমার জীবন থেকে 3টা মাস হারিয়ে গেছে, তার কখনো ফেরত পাবে না। তবে এখন থেকে নতুন জীবন শুরু করো। স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আমি ফাঁসির দড়িতে ঝুলতাম। জনাব আলী বললাম, একজন বাবা তার সন্তানের ছায়া হয়। আপনি আপনার সম্মান রক্ষা করার জন্য আপনার নিজের সন্তানকে খুন করে ফেললেন। সম্মান কখনো খুন করে রক্ষা করা যায় না। ভুল যে কেউ করতে পারে, কিন্তু সেই ভুল যদি কারো প্রাণ কেড়ে নেয়, সেটা আর ভুল থাকে না, সেটা হয়ে যায় অপরাধ। আর মিস্টার আলামিন, আপনি ভালোবাসার নামে যেটা করেছেন সেটা ভালোবাসা নয়, সেটা হলো জেদ আর স্বার্থপরতা। সত্যিকারের ভালোবাসা কাউকে মেরে ফেলতে শেখায় না, সত্যিকারের ভালোবাসা মানুষকে বাঁচায়। মানুষ যখন তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন ধ্বংস ডেকে আনে। আপনারা শুধু একটা মানুষকে খুন করেননি, কয়েকটা পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। আইন সবার জন্য সমান। অপরাধ করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, আশা করি আপনারাও পাবেন না। সত্য একদিন না একদিন সবার সামনে এসেই যায়। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অপরাধ হলো নির্দোষ মানুষকে ফাঁসানো, আর আপনারা সেটাই করেছেন। আর সব থেকে বড় শিক্ষা হলো রাগের সিদ্ধান্ত, যার কারণে মানুষ নিজের জীবনে বড় বিপদ ডেকে আনে। স্যার, আমি যদি প্রথমে সত্য বলতাম তাহলে হয়তো এত কিছু হতো না। ওসমান, ভয় মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু অন্যের সামনে চুপ থাকাটাও এক ধরনের অপরাধ। ভবিষ্যতে সত্য কখনো লুকাবে না। জি স্যার। সমাজের সম্মান রক্ষা করতে গিয়ে অনেক মানুষ তার আপনজনদেরকে হারিয়ে ফেলে। মনে রাখবেন, সম্মানের থেকে জীবনের দাম অনেক বেশি। আইনকে ফাঁকি দেওয়া যায় না, কারণ সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। পাপী তার শাস্তি পাবে, হয়তো আজ নয়তো কাল। মনে রাখবেন, যারা পৃথিবীকে টাকার গোলাম মনে করে পাপ করে, তারাই একদিন পৃথিবীর গোলামি করে।